নীলিমা আপুর সাথে জড়িয়েছিলাম আমরা, তাই তো তার চলে যাওয়াতেই কেউ রেহাই পায়নি, না আমি, না শুভ্র, না আপুর বাবা মা। সবাই তার অগোছালো জীবনটাতে ক্লান্ত, শুধু একটা নীলিমার অপেক্ষায়। মামু বিছানায় আতশোয়া হয়ে বই পড়ছিলেন। আমরা রুমে ঢুকতে উঠে বসে আমাদেরও বসতে বললেন। শুভ্র বলল, বাবা ডেকেছিলেন, কোনো সমস্যা? মামু হালকা হেসে বলল, তোমাদের কোনো সমস্যা ছাড়া ডাকতে পারি না বুঝি? শুভ্র বলল, না তেমনটাও না। মামু বলল, থাক ওসব কথা, তোদের ডাকার প্রধান কারণ হলো রোদমা। আমি অবাক হয়ে মামুর দিকে তাকালাম। শুভ্রও অবাক হয়েছে। সে আমার দিকে এক নজর তাকিয়ে মামুর চোখে চোখ রেখে বললেন, রোদ মানে রোদমা, তোর সাথে অনেক অন্যায় করেছি আমি। তোর স্বপ্নগুলোকে আমার জন্য ঝাপসা হয়ে গেছে, কিন্তু না, তুই তোর স্বপ্ন পূরণ করবি। কালই একটা অ্যাডমিশন কোচিং এ ওকে অ্যাডমিট করিয়ে দিবি শুভ্র। ভালো করে পড়াশোনা করো। আমার বৌমাকে আমি উচ্চ শিক্ষিত হিসেবে দেখতে চাই। আমি বললাম, না মামু, তার কোনো প্রয়োজন নেই। আমি বাসায় পড়েই অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নিব, কোচিং এ ভর্তি হওয়ার দরকার নেই। মামু বলল, একদম কথা না, আমি যা বলছি তাই, যেভাবে বলছি তাই হবে। তুমি ভর্তি হবে মানে হবে। শুভ্র, তোমার কোনো সমস্যা আছে? শুভ্র বলল, না বাবা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি কোন কোচিংটা বেটার, বলেই বেরিয়ে গেলেন। ওনার চোখে মুখে খুশির একটা ঝিলিক ছিল, হয়তো উনি এমন কিছুই চেয়েছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে বেরিয়ে আসতে নিলেই মামু আমার হাত চেপে ধরলেন। আমি তাকাতেই চল চল চোখের পাশে বসতে ইশারা করলেন। আমি অবাক হলাম, মামুর এই চল চল চোখ রহস্য খুঁজে পাচ্ছিলাম না। মামু আগে থেকেই শক্ত করে আমার হাত চেপে ধরে বললেন, মারে, বড্ড অন্যায় করে ফেলেছি তোর সাথে, পারলে ক্ষমা করিস। কিন্তু জানিস, এই অন্যায়ের জন্য আমার আফসোস হচ্ছে না। সন্তানের জন্য স্বার্থপর হওয়া তো অন্যায় নয়, তাই না? আমি জানি শুভ্র নীলিমাকে ভালোবাসে, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসার জন্য তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা তার কোনো সমাধান নয়। নিজের ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারছিলাম না। এভাবে থাকলে ও মরে যেত মা, মরে যেত। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছি, বাস। আমি মামুর দিকে তাকিয়েছি তীক্ষ্ণ চোখে। তার ছেলেকে হারানোর ভয়, অশ্রু জল মাখানো আর্তনাদ, হাতে উল্টে পিঠে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস পেলে আবার বলতে শুরু করলেন উনি, তুই নিশ্চয় ভাবছিস ছেলেকে বাঁচাতে যদি বিয়েটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাহলে তুই বা কেন? তোর মতো বাচ্চাকেই কেন বেছে নিলাম? কেন অ্যাডাল্ট মেয়েকে কেন নয়? আমি মাথা জাগালাম। উনি মুচকি হেসে বলে উঠলেন, এর পিছনে দুটি কারণ আছে। প্রথমত, আমি তোর চোখে শুভ্রর জন্য একটা গভীর মায়া দেখেছিলাম, যা শুধু শুভ্রর মায়ের চোখে ফুটে উঠে বারবার। আমার মনে হয়েছিল এই মায়া শুভ্রকে বাঁচার একটা স্কোপ তৈরি করে দিবে, তাই তোকে বিয়েটা করতে বাধ্য করেছি। আমি কৌতূহল চোখে বললাম, আর দ্বিতীয় কারণ? উনি বললেন, দ্বিতীয় কারণ হলো তুই দেখতে তোর মায়ের মতো, আর তোর আচার ব্যবহারও তারই মতো। আমি ব্রুকুচকে অবাক হয়ে বললাম, এর সাথে বিয়ের সম্পর্ক কি? মামু এবার হু হু করে হেসে উঠলেন। আমি এবার আরো অবাক হলাম, কি ব্যাপার, উনি হাসছেন কেন? দেখেছিস, এই যে ব্রুকুচকে তাকালি, তোর মাও ঠিক এইভাবে তাকায়। তোর মা আমাকে বাঁচার আশা দিয়েছিল, আর তুই দিবি আমার ছেলেকে। কি পারবি না? আমি কনফিউজড হয়ে বললাম, মানে মা বাঁচার আশা দিয়েছিল মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি বলল, এত বুঝতে হবে না, তোকে অন্যদিন না হয় সব খুলে বলবো। না না প্লিজ, আজকে বলো না, নয়তো আমার রাতের ঘুমই হবে না। উনি বললেন, তুই বাহানাও করিস তোর মায়ের মতো, আমার ছেলেটাকেও তোর মায়ের মতো সামলে নিস মা। এবার যা, এক কাপ চা নিয়ে আয় তো। বুঝতে পারলাম মামু কথাটা ঘুরাতে চাইতেছে, তাই আমিও আর জোর করলাম না। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ফিরতেই শুভ্রকে দেখতে পেলাম। দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম না যে উনি কি আমার আর মামুর কথা শুনেছেন নাকি শোনেননি। উনি আমার দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিলেন, আমাকে পাশ কাটিয়ে মামুর পাশে গিয়ে দাঁড়ালেন। আমিও চা আনতে নিচে চলে গেলাম। মামুর কথা শুনে বুঝতে পারছি উনি আমাকে কোচিং এ ভর্তি করিয়েই ছাড়বেন, কিন্তু টাকা, আমি টাকা কোথায় পাবো? ভর্তি প্রি, বই খাতা বাবদ 15-20 হাজার টাকার মতো অ্যাটলিস্ট লাগবে। মামু বা শুভ্রর টাকা আমি কোচিং এ ভর্তি হব না। শুভ্রর মুখে সোনার লোভী পদবিটা এখনো আমার কানে বাজে। না, নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। একটা মানুষ আর কিছু থাকুক বা না থাকুক, সেলফ রেসপেক্ট থাকা উচিত, যা আমার রক্তের কোনায় কোনায় মিশে আছে। টাকা আমায় জোগাড় করতে হবে,
কিন্তু কিভাবে? বাবাকে বলা যাবে না, তাহলে বাবা মামুকে ভুল বুঝবে। এসএসসি পাস করার সার্টিফিকেটও হাতে পাইনি, তো চাকরি করার নেহাত কল্পনা ওসব শুধু গল্প নাটকে হয়, রিয়েল লাইফে নয়। কিন্তু কিছু তো করতে হবে। এইসব ভাবতে ভাবতে মামুর রুমে গিয়ে মামুর হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালাম। শুভ্র হয়তো রুমেই আছে, ওনার থেকে টাকার অ্যামাউন্টটা জেনে নিতে হবে। তাড়াহুড়া করে রুমে ঢুকে আমি উনি এর মধ্যেই শাওয়ার নিয়েছেন। হাউ ফাস্ট হবেই না বা কেন? দেখতে হবে না কার বর? ইচ্ছে করতেছে কাজলের টিপ দিয়ে দিই ওনাকে। এত কিউট কে হতে বলেছে? ভিজা চুল থেকে টুপ টুপ করে পানি ঝরছে, বুক লেপ্টে থাকা লোমগুলোকে কি আকর্ষণীয়। ইচ্ছে করছে ওনার বুকে জমে থাকা পোটা পোটা পানিগুলোকে ছুঁয়ে দিই আলতো হাতে। হঠাৎই দুষ্টু বুদ্ধি খেললো মাথায়। চটপট বিছানায় পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখে অস্বস্তি পড়ে গেলেন, তাড়াহুড়া করে আলমারির দিকে এগিয়ে গেলেন। হয়তো ড্রেস বের করবেন। রং দেখলে মেজাজ বিগড়ে যায়, ন্যাকামো। আগে তো খালি গায়ে হুটহাট সামনে চলে আসতো, আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আর এখন বিয়ে হয়ে গেছে, সাথে সাথে সাহেবও দেখি লজ্জার কারখানায় দিয়ে বসে গেছেন। উনি তাড়াহুড়া করে বিছানায় পাশ দিয়ে আলমারির দিকে এগিয়ে যাচ্ছিল, অমনি ওনার পায়ের সাথে পা লাগিয়ে দিলাম। তারপর যা হওয়ার তাই হলো। আমায় নিয়ে বিছানায় গিয়ে পড়লেন। কই ভেবেছিলাম স্টার জলসার হিরো হিরোইনের মতো 5-10 মিনিট দুজন দুজনের দিকে তাকিয়ে হারাই যাব, কিন্তু আর তা হলো কই। ওই যে আমার বর বলে কথা, বেটা এত আনরোমান্টিক। আমার মনে হলো পড়ার আগেই উনি উঠে গেলেন, আর আমি উঠে বসতে বসতে উনি টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। যাওয়ার সময় ছোট্ট করে বললেন সরি, এটা ইন্টেনশনালি ছিল না। মেজাজটাই আমার চরম খারাপ হচ্ছে। বেটা খাচ্ছর একটা, জীবনে রোমান্টিক মুভি দেখিসনি? ইচ্ছে তো করছে তোর সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি। ফাজিল ফোলা, কত আশা করেছিলাম কত সুন্দর রোমান্টিক সিন ক্রিয়েট হবে, আর এই বেটা সব নষ্ট করে দিল। শালা আবাল, তোর ঘাড়ে নীলিমার ভূত এসে চাপবে, দেখিনিস। উনি ওয়াশরুম থেকে বের হয়ে ল্যাপটপ নিয়ে বসলেন। অ্যাজ ইউজুয়ালি আমার দিকে ফিরেও তাকালেন না। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার উনি ব্রু কুঁচকে আমার দিকে তাকালেন। হোয়াট, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম আমার ইচ্ছা। উনি বলল তাহলে ওদিকে গিয়ে দাঁড়াও, আমি কাজ করছি। আমি বললাম তো আপনি কাজ করছেন, ভালো কথা, করেন। আমি তো আপনাকে ধরে রাখিনি। আপনি কাজ করেন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো এবং আপনার দিকে তাকিয়ে থাকবো। শুভ্র রেগে গিয়ে বলল, হোয়াট রাবিশ, বাচ্চাদের মতো কথা বলো না, সরো এখান থেকে। আমি বললাম আমি তো বাচ্চাই, এই জুনের 1 তারিখে 18 হবে। 18 বছর পর্যন্ত সবাই শিশু, তাই আমিও শিশু। বলেই চট করে ওনার কোলে বসে গেলাম। হঠাৎ করেই যে আমার কি হলো বুঝতে পারছি না। আমার এমন আচরণের কারণ আমি নিজেও খুঁজে পাচ্ছি না। শুভ্র প্রথমে ভেবাচাকা খেয়ে গেলেন, বিষয়টা বুঝতে পেরেই রাগী চোখে আমার দিকে তাকালেন। আমি বললাম, আরে এভাবে তাকান কেন? জানেন না শিশুদের কোলে নিতে হয়? বলেই ওনার গলায় জড়িয়ে ধরলাম। শুভ্র চিৎকার করে বলে উঠল, স্ট্যান্ড আপ, আই সেড স্ট্যান্ড আপ। আমি ভয়কে পড়লাম, কিন্তু নড়লাম না। মা বলে যদি ভয় পাও তো ভয়কে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। হয়তো সে ভয় পাবে না, কিন্তু কনফিউজড অবশ্যই হবে, আর সেটাই বেস্ট সুযোগ নিজেকে বাঁচানোর। আমিও সেই ট্রিক ইউজ করলাম। চুপ, একদম চুপ, চেঁচাবেন না একদম। চিৎকার করে বললাম, আপনার কি মনে হয় আমি আপনার সাথে রোমান্স করতে এসেছি? বয়ে গেছে। আপনার মতো আনরোমান্টিক পার্সনের সাথে রোমান্স করার চেয়ে কচু গাছের সাথে রোমান্স করা ভালো। বুঝতে পারলাম আমার কথার ধরন হঠাৎ পাল্টে যাওয়ায় উনি একটু কনফিউজড। এই সুযোগে ঝট করে কোল থেকে উঠে গেলাম, ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। তো আমার কোচিং ঠিক করেছেন? আমি এভাবে প্রসঙ্গ পাল্টাতেই উনি এবার আবার অবাক হলেন। কোন রকম বললেন, ভর্তি ফ্রি যাবত কত টাকা লাগবে? উনি ব্রুকুচকে তাকিয়ে বললেন, কেন, সেটা দিয়ে তুমি কি করবে? আমি বললাম, বলতে তো আর সমস্যা নেই, বলুন না প্লিজ। শুভ্র বলল, সব মিলিয়ে 20,000-এর মতো লাগতে পারে। আমি বললাম, ও থ্যাঙ্কস, বলেই ফোন হাতে ব্যালকনিতে চলে এলাম। এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলাম। কোচিং এর কথা না তুললে উনি আমাকে দিতেন একটা কানের নিচে লাগিয়ে। এই মুহূর্তে আম্মুকে একটা পাপ্পি দিতে ইচ্ছে করছে। আম্মুর আইডিয়ার জন্য আজ একটুর জন্য বেঁচে গেছি। উফ, এইসব ভাবতে ভাবতে ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়া এখন একমাত্র ভরসা আমার। ভাইয়া বলল, রিদু কেমন আছিস বোন?
আমি বললাম, একদম কথা বলবা না, আমাকে একবারও ফোন দিয়েছো তুমি? ভাইয়া বলল, ফোন চেক করছিস তুই? কতবার ফোন দিয়েছি তোকে, তুই তুলছিস? আমি ন্যাকা কান্না করে বললাম, না মানে আসলে কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি বললাম, ভাইয়া আমার একটা ল্যাপটপ লাগবে। উনি কিনে দিতে চাইছিল, বাট আমি ওনার থেকে নিব না। তুমি তো বলছিলে আমার ফার্স্ট ল্যাপটপ তুমি কিনে দিবে। ভাইয়া বলল, আমি তোকে না করলাম কবে, যা আজই কিনে দিব। আমি বললাম, এই না না, এখন না। ভাইয়া অবাক হয়ে বলল, কি হলো? আমি বললাম, না মানে বলছিলাম কি, তুমি টাকা পাঠিয়ে দাও, আমি নিজের পছন্দ মতো কিনে নিব। ভাইয়া বলল, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু না, প্লিজ ভাইয়া, নয়তো দরকার নেই। ভাইয়া বলল, আচ্ছা বাবা, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই কিনে নে। আপাতত বেশি টাকা নেই আমার হাতে, 60,000 পাঠিয়ে দিচ্ছি বোন, মন খারাপ করিস না। আমারও মনটা খারাপ হয়ে গেল। বাবা রিটায়ার নিয়েছেন, ভাইয়ার টাকায় সংসার চলে, এতগুলো টাকা দিতে গিয়ে নিশ্চয়ই মাসের খরচে টানাটানি পড়বে। নিজেকে কেমন অসহায় লাগছে। ভাইয়া আমার এতগুলো টাকা লাগবে না, ল্যাপটপ তো ল্যাপটপই, তুমি আমাকে 30,000 টাকা পাঠিয়ে দাও, ওতে হয়ে যাবে। ভাইয়া বলল, কি বলিস, একদম না। আমি বললাম, না না, আমি যা বলছি তাই হবে, নয়তো আমি চাই না। ভাইয়া বলল, এত জিদ কেন করিস? আচ্ছা ঠিক আছে। আমি বললাম, সো সুইট বুইরা। ভাইয়া বলল, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আমি বললাম, তুমিও। ভাইয়ের সাথে কথা বলে পিছনে ঘুরতেই দেখলাম শুভ্র দাঁড়িয়ে আছে। আমি তাকাতে বলে উঠলেন, ল্যাপটপ চাই? আমাকে বললেই তো হতো, ভাইয়াকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? আমি বললাম, আমার ভাইয়া আমাকে কোনো ডিস্টার্ব বলে মনে করে না, এমনিতেও আজ আমাকে কোচিংয়ে অ্যাডমিট করতে যাবে নাকি? শুভ্র বলল, ডিস্টার্ব ফিল না করলেও তুমি এখন ওনার রেসপন্সিবিলিটি নও। আর হ্যাঁ, বিকালে তোমাকে নিয়ে যাব কোচিংয়ে, তৈরি থেকো। আমি বললাম, ও তাহলে বের হওয়ার আগে মনে করে আমার থেকে ভর্তি ফ্রিটা নিয়ে নিয়েন প্লিজ। সবার সামনে আমি প্রে করলে ব্যাপারটা খারাপ দেখায়। শুভ্র অবাক হয়ে বলল, মানে? আমি বললাম, মানে সিম্পল, কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য তো টাকা প্রয়োজন হবে, আর টাকাটা নিশ্চয়ই আপনি দিবেন না। শুভ্র বলল, অবশ্যই আমি দিব, আর এটাই স্বাভাবিক। আমি বললাম, কেন দিবেন? শুভ্র বলল, কজ আই এম ইউর হাজব্যান্ড অ্যান্ড ইউ আর মাই রেসপন্সিবিলিটি। আমি বললাম, হাসালেন আমায়? হাজব্যান্ড? কখনো হাজব্যান্ডের মতো আচরণ করেছেন এখন পর্যন্ত, যে আজ হাজব্যান্ডের কথা বলছেন? আর রেসপন্সিবিলিটির কথা বলতে গেলে আমি কোনো নামমাত্র সম্পর্কের উপর ভিত্তি করে কারো গাড়ির বোঝা হিসেবে চেপে থাকতে চাই না। তাছাড়া আমি আপনাকে প্রথম দিন বলছিলাম, আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি। শুভ্র বলল, রোদ, তুমি এভাবে কেন বলছো? আমি বললাম, কিভাবে বলছি? আমি তো জাস্ট আমার কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম। না, তাছাড়া আমি আপনার কথাকথিত মিডল ক্লাস ফ্যামিলির লোভী মেয়ে, এমন টাইপের মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়া আপনার মতো মানুষের শোভা পায় না। শুভ্র বলল, রোদ প্লিজ, আমিও ওইগুলা রাগের মাথায় বলছিলাম, প্লিজ লেট ইট গো। আমি তখন নিজের মধ্যে ছিলাম না রোদ। আমি বললাম, ইটস টোটালি ইউর পার্সোনাল প্রবলেম, বলে ওনার সামনে থেকে চলে আসলাম। আমার কথায় উনি মুখটা কালো করে ফেলছেন, আমারও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। ওনার বোঝা উচিত কাউকে এভাবে হার্ট করলে তা মানুষকে কতটা ক্ষত বিক্ষত করে। বিকাল 3টা। শুভ্র বলল, রোদ তোমার এখনো হয়নি? আমাদের লেট হচ্ছে। আমি বললাম, চলুন শেষ। শুভ্র বলল, চলো। আমি বললাম, একটু শুনুন। শুভ্র ব্রু কুচকে তাকিয়ে বলল, কি? ওনার দিকে টাকাগুলো এগিয়ে দিয়ে বললাম, টাকাগুলো রাখেন। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাত দুটি পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। আমি অবাক হলাম, উনি হাত না বাড়িয়ে হাত গুটিয়ে নিলেন কেন? ওনার দিকে ব্রু কুচকে তাকাতেই উনি বলে উঠলেন, তুমি আমার থেকে টাকা নিবে না, ভালো কথা, কিন্তু বিয়ের পর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের আত্মসম্মানের ফালুদা কেন বানাচ্ছ? আমি বললাম, ভাইয়ের কাছ থেকে টাকা নিলে আত্মসম্মান কমবে কেন? আমারই তো ভাইয়া। শুভ্র বলল, তুমি এখনো ছোট, তাই বুঝতে পারছো না, কিন্তু এর চেয়ে আত্মসম্মানজনক বিষয় আর হতে পারে না। আশেপাশে মানুষ বলবে, এই দেখো মেয়েটার বিয়ে হয়ে গেছে, তবুও ভাইয়ের টাকা উড়াচ্ছে, ব্লা ব্লা। তুমি যেহেতু এই বাড়ির বউ, আমার রেসপন্সিবিলিটি হলো তোমার সম্মান রক্ষা করা, তাই কিনা বলো? আমি বোকার মতো মাথা লাড়ালাম, কারণ বিষয়টা সত্যি চিন্তার। আমি তো এভাবে ভাবি নাই।
এবার আমি বেশ টেনশনে পড়ে গেলাম। তাহলে আমি কোচিংয়ে ভর্তি হওয়ার টাকা কই পাবো বলে মুখ গোমড়া করে বিছানায় বসে পড়লাম। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি চাইলে তুমি এই আইডিয়াটা ইউজ করতে পারো। আমি কৌতূহল নিয়ে বললাম, কি আইডিয়া? শুভ্র বলল, তুমি আপাতত আমার থেকে টাকা নাও, পরবর্তীতে দিয়ে দিবে, সিম্পল। আমি ব্রুক্রুজকে বললাম, মানে আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে কিভাবে দিব? আমি বললাম, আরে দেখো, তুমি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হচ্ছ, ভালো পড়াশোনা করবে, ভালো ভার্সিটিতে চান্স পাবে, এক সময় গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন না হয় দিয়ে দিও, এতদিন আমার থেকে লোন হিসেবে নাও, আমি হিসেব রাখবো। আমি কনফিউজড হয়ে বললাম, কিন্তু? শুভ্র বলল, ওকে, তোমার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান ইউজ। ওনার আইডিয়াটা আমার বেশ ভালোই লাগছে, তাই আর ঝামেলা না করে ওনার কথায় রাজি হয়ে গেলাম। আর ভাবলাম আমি অবশ্যই তার টাকা রিটার্ন করব। উনি যেন মনে না করেন আমি ওনার টাকা একেবারে নিয়ে নিচ্ছি। আমার কথা শুনে উনিও মাথা নাড়িয়ে বলে উঠলেন, অবশ্যই দিবা, না দিলে তোমার নামে কেস করব। আমি তো টাকা ছাড়াই মানুষ নই,